শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত সংগঠনের সমস্ত সদস্যা এবং পথচলতি জনগণ, আজ ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে তা কি জন্যে করা হয়েছে ইতিমধ্যেই আপনারা সকলে জেনেছেন। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছেন যে গোটা দেশ তথা এই রাজ্যে সমাজের যে মূল ভিত্তি অর্থাৎ শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলেছে এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন 2016 সালের এসএসসি পরীক্ষায় নিযুক্ত 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। প্রশ্ন হলো, এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু শুধু এই 26,000-এর মধ্যে যে 19,000 শিক্ষক যোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের নয়, এই সমস্যা কিন্তু গোটা সমাজের। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা যে সুপ্রিম কোর্টকে ন্যায়ের সর্বোচ্চ শিখরে বসিয়েছি, যার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না, যার রায়ের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে না, গত 3রা এপ্রিল সেই সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা একটি দুর্ভাগ্যজনক এবং হতাশাব্যঞ্জক রায় পেলাম, যে রায়ে বলা হলো যে 26,000-এর মধ্যে 26,000 চাকরি হারালেন শিক্ষক শিক্ষাকর্মীরা এবং সেখানে মাত্র 5,000 সামথিং শিক্ষক অযোগ্য বলে বিবেচিত এবং যোগ্য শিক্ষকের তালিকায় ছিলেন 19,000। প্রশ্ন হলো, এই যে এসএসসির পরীক্ষা হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা নিয়েছিলেন কারা? রাজ্য সরকার এবং এসএসসির উদ্যোগেই এই পরীক্ষা হয়েছিল। তাহলে তাদের কাছে কি সঠিক তথ্য ছিল না? তারা কি জানাতে পারতেন না? কেন তারা একাধিকবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও সঠিক তথ্য দিতে পারলেন না? এটা কাদের স্বার্থে, কাদের বাঁচানোর উদ্দেশ্যে করলেন তারা? এই প্রশ্ন কিন্তু আজ আমাদের মনে জাগে। তবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সকলেই এখন জেনেছি। আজ এই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার বলছেন যে তারা সুপ্রিম কোর্টের রায় মেনে আবার পরীক্ষায় বসাবেন এই 26,000 ক্যান্ডিডেটকে। আমাদের বক্তব্য হলো, একবার তো তারা যোগ্যতা প্রমাণ করেছেন, একবার তো তারা পরীক্ষা দিয়ে এসেছেন এবং সেখানে যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, যারা কোনো রকম র্যাঙ্ক জাম্প বলুন, যাই বলুন, কোনো রকম ভুল কাজের সঙ্গে জড়িত ছিলেন না, তারা পুনরায় কেন পরীক্ষা দেবেন? দ্বিতীয়ত, পরীক্ষা নিচ্ছেন কারা? সেই তারাই তো যারা 2016 সালে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন। তাহলে নতুন কোনো সংস্থা কেন পরীক্ষা নিচ্ছেন না? আবারও যে তারা পরীক্ষা নেবেন, সেই সংস্থাই যে পরীক্ষা নেবেন, আবারও যে আমরা দুর্নীতির শিকার হব না, তার নিশ্চয়তা কে দিতে পারে? তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অবশ্যই দাবি করব যে যারা যোগ্য বলে বিবেচিত তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া যাবে না, তারা কোনো পরীক্ষায় বসবেন না, তাদেরকে স্বপদে পুনরায় তাদের সমমর্যাদা ফিরিয়ে দিতে হবে। এবার আসি আমরা যারা দৃষ্টিহীন তাদের কিছু সমস্যার কথায়। এই যে 2016 সালের পরীক্ষাটি হয়েছিল, সেখানে বেশ কিছু দৃষ্টিহীন পরীক্ষা দিয়েছিলেন এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি শতাধিক দৃষ্টিহীন সেই পরীক্ষায় বসেছিলেন এবং তারা যোগ্যতার সঙ্গেই কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করছেন এবং সেই যে তালিকা সিবিআই বলুন, যেখান থেকে যা যা তালিকা এসেছে, কোথাও কিন্তু কোনো দৃষ্টিহীনের নাম টেন্টেড লিস্টে নেই। তাহলে যে দৃষ্টিহীনদের পক্ষে পরীক্ষা দেওয়াটা বিশাল একটা সংগ্রামের ব্যাপার,
বহু কষ্ট করে তাদের পরীক্ষায় বসতে হয়। আপনারা আগের বক্তাদের কাছ থেকে শুনেছেন, তাদের তো পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আরও একটি বিষয় ভেবে দেখুন, বাস্তব কিছু সমস্যার কথা আমি বলছি। আমরা জানি যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের বেতন পাবেন। যাদেরকে আপনারা পরীক্ষায় বসতে বলছেন তারা কি করবেন? তাদের স্কুল দেখতে হচ্ছে, তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু তাদের মধ্যে সবসময় একটা চিন্তা কাজ করছে। অনেকেই তো তারা লোন করে বাড়ি করেছেন, অনেকেই সংসার করেছেন, সন্তান সন্ততি আছে। তারা এই চিন্তা করবেন যে আমরা আগামী 31শে ডিসেম্বরের পরে আমার সন্তানের মুখে কি তুলে দেব, আমার সন্তানের অন্ন সংস্থান কোথা থেকে হবে, আমি আমার মা বাবার চিকিৎসা কিভাবে করাবো, নাকি তারা পরীক্ষার প্রস্তুতি নেবেন? তাদের পক্ষে কি বাস্তবে এটা সম্ভব? আপনাদের কাছে প্রশ্ন রইল। এছাড়াও দেখুন, এমন অনেকেই আছেন যারা বেশ অনেক বছর ধরেই এই চাকরি জীবনে আছেন, শিক্ষকতা করছেন। হয়তো তাদের এই চাকরি আর 4-5 বছর আছে। তারা যে সময় চাকরির পরীক্ষা দিয়ে এসেছিলেন, আজকে তাদের পক্ষে কি নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব? আপনারা নিজেরাই বলুন, আপনারা যে সময় যে পেশায় নিযুক্ত হয়েছিলেন তার জন্য যেভাবে কষ্ট করে, যেভাবে লড়াই করে সেই কাজটি অর্জন করতে পেরেছিলেন, আজকে যদি আপনাদের বলা হয় যে আবার আপনি সেই কাজের জন্য যা যা করেছিলেন সেগুলো আবার করুন, আপনি কি পারবেন? এটা কিন্তু বাস্তবে আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। এবং এটা আমাদের সরকার তথা আমাদের যারা স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক সবাই কিন্তু খুব ভালো করেই জানেন। আসলে এই যে পরীক্ষা নেয়ার ব্যবস্থা, এটা কিন্তু সুপ্রিম কোর্টও ঠিক এইভাবে বলেননি যেভাবে রাজ্য সরকার করেছেন। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে পরীক্ষাটা হবে ফ্রেশ একটা পরীক্ষা, অর্থাৎ সেই পরীক্ষাটা হবে শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্যে। কিন্তু রাজ্য সরকার কি করলেন? রাজ্য সরকার চাইছেন সকলের জন্য পরীক্ষা। কেন সকলের জন্য? যারা বর্তমান প্রজন্মের বহু ছেলে মেয়ে লেখাপড়া শিখে বেকার অবস্থায় বসে রয়েছেন, তাদের জন্য তারা একটা ফ্রেশ রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে পারতেন না? কিসের জন্যে, কোন অজুহাতে তারা এই 16 সালের ক্যান্ডিডেটদের সঙ্গে এদের পরীক্ষায় বসাতে চাইছেন? সেই বিষয়টি কিন্তু কারোর অজানা নয়। সামনেই নির্বাচন এবং তার জন্য বেশ কিছু অর্থ তাদের এইভাবে উপার্জন করার একটা পথ তারা খুলে দিলেন। এবার বহু মানুষ আছেন, আমি বলবো তাদের কাছে একটাই আবেদন, তাদের কাছে যে রাজ্য সরকারের এই অন্যায় ফাঁদে কেউ পা দেবেন না। আজকে যাদেরকে যোগ্য অযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েও কিন্তু বেশি দিন তাদের এই কাজে বহাল থাকতে পারবেন না। আপনাদের ওপরেও কিন্তু আক্রমণ নেমে আসবেই। এরপর আমি বলবো, দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু সমস্যা। একজন দৃষ্টিহীন, তার পড়াশোনাটা কিন্তু দৃষ্টিমানের থেকে একটু আলাদা। একজন দৃষ্টিমান যেভাবে পড়াশোনা করেন, দৃষ্টিহীনের পড়াশোনা করার ক্ষেত্রে পদ্ধতিও আলাদা, এবং সেই পদ্ধতিতে পড়াশোনা করার সময়টাও কিন্তু অনেকটা লাগে। ফলে এই স্বল্প সময়ে তাদের পক্ষে কিন্তু প্রস্তুতি নিয়ে স্কুল করে, তার পাশাপাশি বললাম তাদের একটা সাংসারিক চিন্তা আছে, ভবিষ্যতের চিন্তা আছে, সবটা চালিয়ে যাওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়। তারপরে তো আছে তাদের অনুলেখক, বা আপনারা জানেন যে তাদের রাইটার বা স্ক্রাইবের সাহায্য নিয়ে পরীক্ষায় বসতে হয়, এবং সেখানে বলা হচ্ছে যে যিনি 9-10 জন্য বসবেন তাকে ক্লাস 8 স্টুডেন্টকে রাইটার হিসাবে নিতে হবে। আমি নিজে একজন শিক্ষকতার সঙ্গে যুক্ত বলে আমি এটুকু বলতে পারি, ক্লাস 8 আজকাল যা শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে নেমে গেছে, শিক্ষার যা মান, সেখানে কিন্তু একটা ক্লাস 8 স্টুডেন্টকে দিয়ে কখনোই স্কুল সার্ভিস কমিশনের মতো পরীক্ষা দেওয়ানো যায় না।
কিন্তু সেই জায়গায় বসে আমাদের যারা উচ্চপদস্থ আধিকারিক শিক্ষা দপ্তরে যারা রয়েছেন তারা দৃষ্টিহীনদের কথাটা ভেবে দেখছেন না। তারা নাকি মানব দরদি, তারা নাকি মানুষের হয়ে মানুষের কথা বিবেচনা করেন, অথচ দৃষ্টিহীন মানুষ যারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, যারা শিক্ষা বলুন যাই বলুন, শিক্ষকতার পেশাটাই যাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই পেশাটাতেই তারা সব থেকে বেশি সংখ্যায় নিযুক্ত হতে পারেন এবং সহজেই তারা এই পেশায় কাজ করতে পারেন, সেই সমস্ত মানুষদের যে সমস্যা সেই সম্পর্কে কিন্তু তাদের কোনো জ্ঞান নেই বলা যায়, কোনো অভিজ্ঞতা নেই। অথচ তারা কি করছেন, আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, একজন দৃষ্টিহীন যখন পরীক্ষা দেন তখন নাকি তারা পরীক্ষার হলে ইনভিজিলেটর দিয়ে দেখেন যে সেই দৃষ্টিহীন অন্যদিকে দেখছেন কিনা, রাইটারের সাহায্য নিচ্ছেন কিনা, রাইটারকে একাধিকবার বলতে কেন হচ্ছে, এই ধরনের কাজ। যে দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা আজকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিছু মানুষকে চাকরি পাইয়ে দিয়ে অযোগ্য মানুষ, নিরপরাধ কিছু শিক্ষককে বঞ্চিত করলো, তাদের কাছে কিন্তু এই আচরণ শোভা পায় না। আর তাদের এহেন আচরণও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কখনো বরদাস্ত করব না। সেই কারণে আমরা সব সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ন্যায়সঙ্গত আন্দোলন, যেটা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অধিকার মঞ্চ করছেন, তাদের আন্দোলনের সঙ্গে সব সময় রয়েছি এবং আমরা পাশাপাশি আইনি পথেও কিন্তু যাব, যাতে যোগ্য শিক্ষকরা তাদের চাকরিতে স্বপদে পুনর্বহাল হতে পারেন এবং দৃষ্টিহীন শিক্ষকদেরও কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবেই বঞ্চনা শিকার হতে আমরা দেব না। আমরা এই ন্যায়সঙ্গত দাবিতে আপনাদের সমস্ত আপামর জনসাধারণের কাছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সাহায্য চাইছি। কারণ এর পূর্বেও এই যে স্কুল সার্ভিস কমিশনে আজ এত প্রায় 600-700 দৃষ্টিহীন চাকরি করেন বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেই চাকরিও কিন্তু পূর্ববর্তী সরকার আমাদের পেতে দেননি। সেটাও কিন্তু আমরা রাস্তার আন্দোলন, আইনি আন্দোলন করেই সেই অধিকার ছিনিয়ে নিয়েছিলাম। আর আমরা এটাও আজকে জোর দিয়ে বলতে চাই যে আমাদের এই অধিকারও আমরা ছিনিয়ে নেব, সেটা রাস্তার আন্দোলন, আইনি পথে যাওয়া যেভাবে হোক, এবং সেই আন্দোলনে আমরা আপনাদের সকলকে আমাদের পাশে চাইব। পরিশেষে আমি একটা বিষয় বলবো, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আসলে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার সমস্যা কিন্তু শুধু তাদের সমস্যা নয়, এই সমস্যা কিন্তু ছাত্রছাত্রী, অভিভাবক তথা গোটা সমাজের সমস্যা। আজকে আপনারা বুঝতে পারছেন, যাদের ছেলে মেয়েদের আপনারা সরকারি স্কুলগুলোতে পড়ান, অনেক স্কুলেই শিক্ষক নেই, সেই সমস্ত ছেলে মেয়েদের পড়ানোর কোনো ব্যবস্থাই নেই। তাছাড়া পড়াশোনা করানোর পাশাপাশি শিক্ষকদের এত বেশি অন্যান্য কাজে যুক্ত করে দেওয়া হচ্ছে যে শিক্ষকদের ব্যবস্থা করা হচ্ছে যাতে শিক্ষকরা পড়াতে না পারে। এটা তো একটা গেল। তারপরে এই যে ধরুন, এগুলো কেন করছে সরকার? এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে, আপনারা দেখেছেন 2020 সালের জাতীয় শিক্ষানীতি এবং নাম বদলে তারই অনুরূপ 2023 সালের রাজ্য শিক্ষানীতি, যেখানে ওই অনলাইন এডুকেশন, স্কুল ক্লাস্টার, এই সব বিষয় ব্যবস্থার কথা বলা হয়েছে। সেমিস্টার সিস্টেম তো অলরেডি চালু হয়েই গেছে এবং তার কুফল যে কি সেটা আমরা যারা শিক্ষক তাদের থেকে ভালো কিন্তু আর কেউ বুঝবে না। ফলে এই ব্যবস্থাগুলো কেন? একটা হচ্ছে এই যে অনলাইন এডুকেশনের কথাই বলি, এইখানে যখন ক্লাস করবে একটা বাচ্চা, সে কি শিখবে? শুধু বইয়ের কিছু তথ্য শিখবে, কিন্তু তার আচার আচরণ কীরকম হওয়া উচিত, কোনটা তার অন্যায় হচ্ছে, কোনটা সে ভুল করছে, সেই শিক্ষাটা কিন্তু সে পাবে না। এবং সরকারও কিন্তু সেটাই চাইছে। সে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, এরা সকলেই কিন্তু সেইটাই চাইছেন। এবং সেইটা চাইছেন কেন? কারণ এই বাচ্চারাই ভবিষ্যৎ প্রজন্ম। এরা যখন বড় হবে, এরাও এই আজকে আমরা যারা একটু শিক্ষার আলো দেখতে পেয়েছি, তারা আজকে এসে আন্দোলন করছি, আমরা তাদের বিরুদ্ধে দুটো কথা বলছি,
এই বলাটা, এই যে প্রতিবাদটা, এটাকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং জনগণ যত অজ্ঞ থাকবে সরকারের ক্ষমতা দখল করতে, দুর্নীতিগ্রস্ত হতে তত বেশি সুবিধা হবে। তাই এই অপদার্থ, এই অন্যায়কারী দুর্নীতিগ্রস্ত সরকার যে ব্যবস্থাই করুন না কেন, তার বিরুদ্ধে আমাদের সংগঠন সর্বদাই সোচ্চার হবে। বিশেষ করে দৃষ্টিহীন যারা, তাদের ক্ষেত্রে কোনো রকম বঞ্চনা, কোনো প্রকার অন্যায় আমাদের সংগঠন কখনো মেনে নেয়নি, অদূর ভবিষ্যতেও মেনে নেবে না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।